নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা কোচবিহার থেকে। আজকে আমি শাড়ি পরেছি কেন সেটা ভাবছো তো? দাঁড়াও বলছি। এই ভিডিওটা আসলে জন্মাষ্টমী দিনের করা, তো মোবাইলের কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। তো আজকে দিচ্ছি, সবাই পুরোটা দেখে নিও প্লিজ। তো আমি সকালে চান করে রান্নাবান্না করে স্নান করে সংসারের সব কাজ সেরে শাড়ি পরে এখন রেডি হয়ে নিয়েছি। বড় জায়ের ঘরে যাব। বড় জা আমার ওপরতলায় থাকে, আমি নিচতলায় থাকি, বড় জা থাকে দোতলায়। তো সেখানে আমাদের গোপুসোনা আছে, যাচ্ছি তাকে পুজো করতে। তো তাকে পুজো দেওয়ার আগে আমি ভাবলাম যে ঘরের পুজোটা আগে সেরে নিই, কারণ গোপুসোনার সব কিছু ভোগের জিনিস রেডি করতে একটু সময় লাগবে। তো সেজন্য আগে আমি ঘরের পুজোটা সেরে নিচ্ছি। আর আমার মা সব সময় বলেন কি যে তুমি যেখানেই পুজো দাও আগে ঘরের ঠাকুরকে সেবা দিয়ে খাবার দিয়ে তারপরে তুমি সবখানে যাবে। তো সেই মতোই মার কথা মতনই আমি সবসময় করি। আগে এটা বুঝতাম না, বাইরে কোনো মন্দিরে পুজো দেওয়ার আগে বা কিছু করার আগে ঠাকুরটা আমি পুজো দিতাম না, এসে দিতাম। তো মার কথা মতন এখন আমি ঘরের পুজোটা সেরে তারপরে আমি যাই বাইরের কোথাও পুজো দিতে। তো গোপুসোনা তো আর বাইরে নয়, আমার তো ঘরেই আছে, বাড়িতেই আছে। তো গোপুসোনা দোতলায় থাকে এখন। আমরা যখন একসাথে ছিলাম না, তখন গোপুসোনা আমাদের মাঝেই ছিল। তো কি হয়েছে, এই রিসেন্ট 1 বছর হলো আমি আমার বড় জা একসাথে হয়েছি। আমরা গত 20 বছর একসাথে, আমি আমার বড় জা, আমি বিয়ের পর থেকেই আমার বদ্দি ভাইয়ের সাথে আছি। তো সেই জন্যই গোপুসোনা যখন বদ্দি ভাই আলাদা হয়ে গেল, তখন আর কি বাড়ির সবাই মিলে ডিসিশান নিল যেহেতু সে বড়, তো সেই জন্য পরিবারের যে ঠাকুরটা সেই মানে মা লক্ষ্মী, শিব ঠাকুর আর গোপুসোনা সব বড় জায়ের কাছে থাকবে। তো আমি তাতে কোনো বাধা দিইনি, ঠিক আছে গোপুসোনা যেখানে ঘোরার ইচ্ছা ঘোরে। তো মাঝে মাঝে গোপুসোনা এসে আমার ঘরেও কিন্তু ঘুরে যায়, বদ্দি ভাইরা যখন বাইরে কোথাও যায় ওকে আমি নিয়ে আসি, ও আমার কাছে থাকে। আমি খুব যত্ন করে ওকে সেবা দিই, মানে সুন্দর করে সাজিয়ে রাখি। তো এখন আমি ওপরে উঠে গোপুসোনাকে চান করিয়ে নিচ্ছি। আগে চানটা বদ্দি ভাই বলল আগে তুমি গোপুকে চান করিয়ে ঠাকুরের জায়গাটা গুছিয়ে নাও, আমি ততক্ষণে পায়েসটা করে নিচ্ছি। তো দু জায়ে আমরা এভাবেই সমস্ত কাজটা সেরেছি। গোপুসোনা চান হয়ে গেল, গোপুসোনাকে এখন আমি একটু মুছিয়ে দিচ্ছি, মুছিয়ে দিয়ে ওকে আমি জামা কাপড়গুলো ভালো করে পরিয়ে দেব। তো গোপুসোনা কিন্তু আজকে সমস্ত কিছু সোনার গয়না পরেছিল। মানে আমরা যেমন, আমার মেয়ের কথাই বলছি, জন্মদিনটা যেমন আমার মেয়ের জন্য ভীষণ স্পেশাল হয়, তো গোপুসোনার জন্যই তাই। সারা বছর ও সোনার জিনিসগুলো পরে না, তো এই জন্মাষ্টমীর দিনই সমস্ত কিছু বের করা হয়। ওর মাথার মুকুট, চূড়া, হাতের বাঁশি, বালা, চেন সবটাই আছে, সমস্ত কিছু পরিয়ে আমি সোনাপুচুকে সাজিয়ে দিলাম। তো এখন এই যে সোনাকে আমি বসিয়ে দিলাম। আমি কিন্তু ভীষণ মানে একটা সন্তানকে যেমন করে মা যত্ন করে, আমি না গোপুসোনাকে ঠিক সেভাবেই ভালোবাসি। বিয়ের পর থেকেই আমার বাবার বাড়িতে গপু ছিল না, ওখানে মা লক্ষ্মী শুধু ছিলেন, এখনও আছেন। তো সেই জন্য আমি যখন এখানে গপুকে পেয়েছি, গপুকে খুব সুন্দর সন্তানের মতনই আমি করতাম সব কিছুই। তো আমার বড় জা আবার এই কথা বলে যে ও তো তোমার সন্তানের মতন, তুমি ভালোবাসো, তোমার ছেলের মতন যত্ন করো, হ্যাঁ, তো তুমি গোপুসোনাকে সাজিয়ে দাও। আর বদ্দি ভাই ওখানে বসে, ওই তো বদ্দি ভাই কিন্তু একটু দেখা যাচ্ছে, আমাকে বলল কি যে আমাকে কিন্তু পুরোটা তোলো না, আমি তো শাড়ি পরিনি, নাইটি পরেছি। আমি বললাম ঠিক আছে, ক্যামেরার সামনে যদি পুরোপুরি আসতে না চায় তো কিছু করার নেই। তো একটুখানি ওই দেখাচ্ছি। আমি আর আমার বড় জা দুজনে গল্প করতে করতে এই যে এখন তাল ঘষছি, আর বদ্দি ভাই করছে হলো কলার বড়া বা মালপোয়া করবে, তার জন্য ওখানে প্রস্তুতি নিচ্ছে। আর আমি তালটাকে ঘষে নিচ্ছি, আর ঘষতে ঘষতে দুইজনে যেন কী গল্প করছিলাম। আর বদ্দি ভাই বারবারই বলে যাচ্ছিল ও তো তোমারই সন্তান, তুমি ওকে সন্তানের মতনই দেখো, এত ভালোবাসো, তুমি ওকে যত্ন করো, তুমি সব কিছু সাজাও, সব তুমিই করবে। তো যাই হোক, এগুলো শুনলেই ভালো লাগে যে তার ঠাকুরকে সে আমার কাছে ছেড়ে দিয়েছে। তো আমি সিংহাসনটা ভালো মতন সাজিয়ে নিয়েছি। এটা হলো বদ্দি ভাইয়ের ঠাকুর মন্দির। তো বদ্দি ভাইয়ের ঠাকুর মন্দিরটা আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি। গোপুসোনাকে একটা ফুলের মালাও আমি গেঁথে দিয়েছি।
বদ্দা ভাইকে মানে ভাসুরকে বলেছিলাম যে একটা রজনীগন্ধার মালা আনতে, তো হয়তো ভুলে গেছে, আর একা মানুষ তো বারবার বাজার যাচ্ছে আসছে, তো সেই জন্য আর তার মনে নেই। তারপর আমি সাদা ফুল দিয়ে একটা মালা গেঁথে পরিয়েছিলাম। তো এভাবে বেলুন দিয়ে কিন্তু আমি সিংহাসনটা পুরো সাজিয়ে নিয়েছি। বদ্দি ভাই আমাকে বেলুনগুলো ফুলিয়ে দিল, আমি বেলুন ফুলোতে পারি না। তা বদ্দি ভাইকে বললাম তুমি ফুলিয়ে দাও, আমি বেলুনগুলো সাজিয়ে দিচ্ছি। তো বদ্দি ভাইয়ের আবার কি আমার সাজানো গোছানোর উপরে পুরো আস্থা, মানে আমি কিভাবে সাজাবো না সাজাবো জানে যে আমি সাজাতে গোছাতে ভালোবাসি, ওই জন্য না পুরোটা আমার উপর ছেড়ে দেয়। তো এটা আমার ভালো লাগে যে বদ্দি ভাই বলে তুমি তোমার মতন করে সাজিয়ে নাও, আমি এই দিকটা সামলাচ্ছি। তো তালগোলা গোলা হয়ে যাওয়ার পরে বদ্দি ভাইকে বললাম আমাকে একটু মেখে দাও, ওই ময়দা সুজি আর চিনি দিয়ে যেভাবে মেখে দাও, তারপরে আমি ভেজে নিচ্ছি। এই দেখো কতগুলো ভাজা হয়ে গেছে। তো আর বদ্দি ভাই বাইরের কাজগুলো করছে আর আমার ক্যামেরার সামনে দিয়ে বারবার যাতায়াত করছে। আমি বলছিলাম বদ্দি ভাই তুমি আমার একদম ভিডিওটা কেমন করে দিলে, দেখো বারবার এদিকে যাতায়াত করছো। বলে কে রাম, তাই নাকি, আমাকে দেখা যাচ্ছে, তুমি বলোনি তো। ঠিক আছে তুমি কেটে দিও, এগুলো কেটে দিও। তো যাই হোক আমি আর কাটলাম না, ঠিক আছে কত আর কাটছাট করবো। তো এবার আমি এখানে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। বদ্দি ভাই একটু ভেজেছে, তো বদ্দি ভাইয়ের খুব কোমরের ব্যথা বাতের ব্যথা, তো বেশিক্ষণ বসে থাকতে পারে না নিচে। তো আমাকে বললো যে তুমি এবার ভাজো। আমি ওইদিকে গোপুসোনার সমস্ত কিছু গুছিয়ে এবার তালের বড়া কলার বড়া করে নিয়েছি, পায়েসটা বদ্দি ভাই করেছে আর মালপোয়াটা আমি করে নিচ্ছি। তো বেশি করব না, যতটুকু ভোগের দরকার ততটুকু করেছি, করে তারপরে এই যে থালাটা সেটা আবার আমাকে বলল তুমি সাজিয়ে নাও, তুমি ভালো পারো সাজাতে। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না। তো ওই তিনজনের থালটা আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। যাই হোক সাজানো গুছানো হয়ে গেল, এবার পুজোর প্রস্তুতি শুরু করব। প্রদীপ ধরিয়ে নিচ্ছি, ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। একটু আমার না ওই ছোবা দিয়ে যেটা হয়, নারকেল ছোবা দিয়ে ধূপ দিয়ে যেটা হয় ওটা করার ইচ্ছা ছিল। তো নারকেল ছোবাগুলো না পাচ্ছি না যে কোথায় আছে। বদ্দি ভাই বললো যে যেখানে আছে ওখানে নোংরা হয়ে আছে, তুমি পারবে না নিতে। আমি বললাম ঠিক আছে থাক, আর বাড়িতে পুরুষ মানুষরাও ছিল না, তাই আর কাউকে বলিনি। তো এই হলো আমার গোপু সোনার মন্দিরের ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা একটু জানাবে আমার সোনাকে। যাই হোক পুজো হয়ে গেছে, পুজো করে আমি ভাত খেয়ে নিয়েছি নিচে এসে, ঘরে এসে এবার বদ্দি ভাই থেকে প্রসাদগুলো নিয়ে আসছি। তো এই দেখো এখান থেকে আমি সব ফলগুলোকে বেছে নিচ্ছি, কারণ রাত্রি হয়ে যাবে, তখন অলরেডি 5টা বেজে গেছিলো। আর রাত্রি হয়ে যাবে জন্য ফলগুলো তো খেতে পারবো না, ওই সমস্ত মিষ্টি জিনিস তো পরেও খেতে পারবো, পিঠা তালের বড়া, সেই জন্য ফলগুলোকে নিয়ে নিয়েছি। এতটুকু ফল আমি ফলগুলো খেয়েছি, আমি আর মেয়ে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, তো ঘুমটা এতটাই গাঢ় হয়ে গেছিলো যে 6:30 বেজে গেছে, আমি ঘুমিয়েই যাচ্ছিলাম। মা আমাকে 6:45 ফোন করলো, ফোন করে বলল কী রে মনা এখনও ঘুমাচ্ছিস, সন্ধ্যা দিবি না? আমি বললাম হ্যাঁ মা দেরি হয়ে গেছে। তো উঠে চট করে আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে আবার একটু ঠাকুরকে সেবা দিয়ে নিলাম। তো আমি না আগে মা লক্ষ্মীকে আমি তো রাস পূর্ণিমার সময় বসিয়েছি, 1 বছরও হয়নি। তো তারপরে না আমি রাতে সেবাটা দিতাম না, কারণ আমার শাশুড়িকে দেখতাম মা লক্ষ্মীকে রাতে সেবা দিত না। তারপরে না নিজের মধ্যেই একটা কেমন যেন লাগলো যে সব কিছুই করি, মাকে রাত্রে না খেয়ে ঘুম পাড়াবো, মানে ঘুমিয়ে থাকবে মা। তো সেই জন্য না মনটা খুঁতখুঁতি করলো। তো তারপর থেকে এই গত 2 মাস হলো আমি মাকে রাত্রিবেলায়ও একটু সেবা দিই। পুজো দেওয়ার পরে এবার আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা রান্নাঘরে এসে আমার তো মাথা গরম হয়ে গেছে, রান্নাঘরের কি পরিস্থিতি, সমস্ত কিছু ছিটানো, বেসিনে কত বাসন, দুপুরবেলা খেয়েছি সবাই। আর আমার এত মানে ক্লান্ত ছিলাম না, আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। তারপরে ওখান থেকে আমি ভাবলাম যে ঠিক আছে আগে চাটা করে নিই। তো চাটা যে করব ওই ঝুড়িটার মধ্যে চায়ের যে বাটিটা আছে সিলভারের, বের করব সেটাই আর বের করতে পারছিলাম না। তারপর ওটাকে বের করে আগে আমি চা বসিয়ে নিলাম, কারণ আমার সন্ধ্যাবেলা আর সকালবেলা আগে চা লাগে, নয়তো আমার ভালো লাগে না, মাথা ব্যথাটা মনে হয় ছাড়েই না। তারপরে চা বসিয়ে এখন আমি সমস্ত কিছু একে একে গুছিয়ে নিব। মানে বাস্কেটের মধ্যে যত হলো ঝুড়িটার মধ্যে যত বাসন ছিল সেগুলো আগে আমি শেলফের মধ্যে রেখে দিয়েছি, বাসনের র্যাকে যে আছে বাসনের র্যাকে রেখে দিয়েছি। তারপরে আমি সমস্ত বাসনগুলো বেসিন থেকে মেজে নিচ্ছি।
অ্যাকচুয়ালি কী বলো তো, বাসনগুলো যদি সঙ্গে সঙ্গে মাজা হয় তাহলে তো ভালোই লাগে, কিন্তু আমার না শরীর এতটা টায়ার্ড থাকে দুপুরবেলা খাওয়ার পরে, ভালোই লাগে না। আর সমস্তটা যেহেতু একা হাতে করি, একদম কোনো আমার মানে হেল্পিং হ্যান্ড নেই, আমি সমস্তটা একা হাতে করি শুরুর থেকে শেষ অবধি, তাই না দুপুরে খাওয়ার পরে না আর ভালো লাগে না যে একটুখানি এগুলো মেজে রাখি। তখন মনে হয় থাক এখন একটু রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে করব। আর এখন তার মধ্যে কিছুদিন থেকে এই যে নতুন কাজ একটা ইউটিউবের ভিডিও দেওয়া, পোস্ট করা, এগুলো আমাকে করতে হয়, এগুলোতে একটু সময় তো দিতেই হয়। সেই জন্য একটু অলসামি লাগে যে আগের কাজটা আগে হয় না আর কি। যাই হোক, নিজের সংসার নিজের মতন করে গুছিয়ে নিতে পারি, কেউ কিছু বলার নেই, কখন করলাম না করলাম, যখন যেটা ইচ্ছে করি, যখন যেটা ভালো লাগে না করি না। তো বাসনগুলো আমি এখন র্যাকে গুছিয়ে নিচ্ছি। আর কি অবস্থা হয়ে যায়, বাসন রাখার জায়গা নেই, এত বাসন হয়ে গেছে। তখন তো বুঝিনি আসলে, হাজবেন্ড বলেছিল বড় মানে সেটা নিতে, স্ট্যান্ডটা নিতে বাসনের, তো তখন নিয়ে নিই। এখন বুঝি না বড়টা নিলেই ভালো হতো। এটা তো নতুন কিনেছি, মানে সেই জন্য বুঝতে পারিনি যে আমি ভেবেছি যে নতুন সংসার, যে ছোট আমরা 3 জন মানুষ, তো কত আর বড় লাগবে, তো এত যে বাসন হয়ে যাবে বুঝতে পারি না। আর তার মধ্যে যেহেতু এখন একটু ওই খাবার থালার ভিডিওগুলো শর্টগুলো দিই, তো সেই জন্য অনেক বাসন, ছোট ছোট বাটি, গামলা, থালা মানে বেরিয়ে যায়, অনেক বাসন বেরোয়। আর আমি রাত্রে চালটা ভিজিয়ে নিলাম, পাশে পনিরের তরকারিটা ছিল, সেটা আমি গরম করে নেব। আর এই দেখো আমি রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা, মানে না গোছালে না একদম ভাল লাগে না। তো যাই হোক, কেমন লাগছে আর সব কিছু, আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। নমস্কার।